আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদয়ের প্রেমগাথা পর্ব ৩২। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। সময়টা একটার ঘরে। চাঁদবিহীন আকাশটা অন্ধকারে তলিয়ে, তবে যান্ত্রিক শহর ঢাকা। রাত যা দিনও তাই। মানুষের চলাচলে কোনো কমতি নেই। রাস্তাঘাট বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল, মানুষজনের সমাগমে ভরপুর। আয়ন এই রাতে হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছিল। পার্কিং এরিয়া থেকে গাড়িটা রাস্তায় নামিয়েও কি মনে করে থেমে যায়। মনটা আজ একটু বেশি খারাপ আয়নের। তার কারণটা অবশ্য জুই। আয়নের প্রতি জুইয়ের অপরিচিত আচরণ আয়নের মন ভাঙনের কারণ। সে জুইকে ভালো না বাসলেও জুইয়ের মায়ায় জড়িয়ে পড়েছে বেশ করে। জুইয়ের সঙ্গে কথা বলতে বলতে রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জুই। এখন জুইকে ছাড়া তার চলা মুশকিল, বলতে গেলে অচল। আয়ন দম ধরে কিছুক্ষণ গাড়িতে বসে রইল। পরপর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পাশের সিট থেকে নিজের ফোনটা হাতে তুলল। ডায়াল নাম্বারে জুয়ের নাম্বারটা খুঁজে কল দিয়ে কানে ধরল। এই মুহূর্তে জুয়ের সাথে কথা বলা প্রয়োজন আয়নের। আয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুই আয়নকে ফোনে যতটা আপন মনে করে কথা বলে, দুজনের সরাসরি দেখা হলে ততটাই অপরিচিতের মতো আচরণ করে জুই। সেটা কেন করে, এই কথাটা জুইকে একান্ত জিজ্ঞাসা করতে চায় বলে আয়ন হসপিটালে যায়নি। বরং মন ছটফটের ভাবটা কমাতে চেয়ে জুইয়ের সাথে একান্ত কথা বলা প্রয়োজন বলে আয়ন জুইকে কল দিল। পরপর রিং হতেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো জুই। আসসালামু আলাইকুম। জুইয়ের ঘুম জড়ানো কণ্ঠে সালাম পেয়ে আয়নের বুক শীতল হলো। মনে মনে সালামের উত্তর দিয়ে আয়ন গম্ভীর কণ্ঠে বলল, নিচে আসুন জুই, আমি অপেক্ষা করছি। আয়নের গম্ভীর কণ্ঠে ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসল জুই। কান থেকে ফোন উঠিয়ে নাম্বারটা এক পলক দেখে নিতেই ভালো লাগা ছেয়ে গেল মনে। স্ক্রিনে রাদীপের নামটা দেখে কিঞ্চিত লজ্জা পাওয়ার মতন পাশে ঘুমিয়ে থাকা সেজুতির দিকে তাকালো। মায়াকে নিজেদের পাশে না দেখে ভাবল মায়া হয়তো শ্রেয়ার কাছে গেছে। তখন মায়া বেরিয়ে যাওয়ার সময় সেজুতির সাথে কথাগুলো ঘুমের মধ্যে জুইয়ের কানে এসেছিল বলে মায়াকে নিয়ে জুই অত টেনশন করলো না। তবে আয়নকে রাদীপ ভেবে পুনরায় ফোনটা কানে তুলল। লজ্জা পাওয়ার মতন করে ফিসফিসিয়ে বলল, এত রাতে আসবো? হুম। যদি বাড়ির কেউ আমাদের দেখে ফেলে তাহলে? জুইয়ের কথা শেষ হওয়ার আগে আয়ন বলল, কেউ দেখবে না জুই, আমি আছি, আপনি আসুন। কোথায় আসবো? গেটের সামনে আসুন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আয়ন কল কেটে দিতেই জুই বিছানার পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। কাঁধের দুপাশে ওড়নাটা জড়িয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতির ঘুমের গভীরতা পরখ করে পা টিপে টিপে চোরের মতো করে বের হয় ঘর থেকে। চারপাশে নিস্তব্ধতা দেখে জুই খানিকটা স্বস্তির হলো। তারপরও আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সাবধানে পা ফেলে সিঁড়ি পেয়ে গেল নিচে। বিয়ে বাড়ি হলেও চারপাশে বাড়ির লোকজনকে কোথাও দেখল না জুই। তবে নিচের কক্ষগুলো হতে মানুষের কথা ভেসে আসছে। জুই বুঝলো বাড়ির মানুষ ক্লান্ত, বিধায় যার যার রুমে রেস্ট নিচ্ছে। তবে এখনও ঘুমায়নি। বাড়ির বড়রা জাগ্রত আছে ভেবেই জুইয়ের বুক টিপটিপ করলো ভয়ে। যদি কোনো কারণে এত রাতে জুই রাদীপের সঙ্গে একত্রে ধরা পড়ে যায় তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে এই বাড়িতে। বোনের নতুন সংসারেও জুইয়ের জন্য ঝামেলাও হবে। সবচেয়ে বড় কথা, জুইয়ের বাপ চাচার কানে এসব গেলে ওরা গলা চেপে বিয়ে দিয়ে দিবে। নিজের অবস্থানের কথা চিন্তা করেই জুইয়ের বুক কাঁপল ভয়ে। সেই ভয়ের আভাস জুইয়ের চোখে মুখেও ফুটে উঠল। ওড়নার এক টুকরো আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বেরিয়ে গেল বাইরে। অদূরে ফেরি লাইটের ছাদের নিচে কাউকে জড়সড় হয়ে হাঁটতে দেখে সোজা হয়ে দাঁড়ালো আয়ন। গাড়ির সাথে এতক্ষণ পিঠ ঠেকিয়ে জুইয়ের জন্য অপেক্ষা করছিল সে। জুইয়ের গায়ে সাদা জামাটা যেন জুইয়ের গায়ের রঙের সাথে মিলে গেল। আয়ন এক দৃষ্টিতে জুইয়ের হেঁটে আসা পায়ের দিকে তাকিয়ে রইল। বাসার স্যান্ডেল পরিহিত জুইয়ের পা জোড়া ঝলমল করছে একজোড়া রূপার নূপুর। সেখান থেকে হালকা শব্দ ভেসে আসছে কানে। সেলোয়ারটা একটু উপরে পড়ায় ফর্সা পাগুলো দৃশ্যমান আয়নের চোখে। দূর থেকে আয়নকে দেখে চিনতে না পারলেও মুখোমুখি এসে রাদীপের জায়গায় আয়নকে দেখে মুহূর্তে ভয়ার্থ হলো জুই। ইতস্ততায় অল্প একটু থেমে আবারও জড়তার পা ফেলে সামনে এগোতে এগোতে আশেপাশে তাকিয়ে রাদীপকে খুঁজল। জুই মনে করলো রাদীপের সঙ্গে আয়ন এসেছে, হয়তো আশেপাশে কোথাও রাদীপও আছে। কিন্তু তারপরও জুই আয়নকে ভয় পেল। বয়সে আয়ন ফাহাদের চেয়েও বড়,
এত বড় মানুষের সামনে রাদীপের সঙ্গে কথা বলাটা দৃষ্টিকটু দেখাতে পারে বলে জুই জড়তায় হাঁসফাঁস করলো। রাদীপ কেন আয়নকে সঙ্গে রাখলো সেটাও বুঝলো না। জড়তার জুই কাছাকাছি আসতে দেখেই আয়ন জুইয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে জুইয়ের জড়তাটুকু দেখল। জুই সবসময়ই এমন করে আয়নের সঙ্গে দেখা করতে গিয়ে জড়তায় ছিটিয়ে যায়, আয়নের সঙ্গে অপরিচিতর মতন আচরণ করে। তখন আয়নের মনে হয় জুই আয়নের সাথে সম্পর্কের কথাটা হয়তো ভুলে যায়, নয়তো ফোনে এত আগ্রহ দেখিয়ে সরাসরি কেন ইগনোর করবে। বেশ দূরত্ব রেখে জুইকে সামনাসামনি দাঁড়িয়ে পড়তে দেখে আয়ন ডেকে বলল, কাছে আসুন জুই। চমকে ওঠার মতন জুই আয়নের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, জি আমি। জি। জুই হাঁসফাঁস করে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে আবারও রাদীপকে খুঁজল। আয়ন জুইয়ের খোঁজাখুঁজির ব্যাপারটা বুঝতে পেরে তীক্ষ্ণ গলায় বলল, জুই আপনি কি কাউকে খুঁজছেন? জুই ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছোট করে বলল, জি। আয়নের সন্দেহ বাড়ল, মুহূর্তে গম্ভীর হলো, ভারী গলায় বলল, কাকে? আয়নের হঠাৎ ভারী গলায় ভয় বাড়ল জুইয়ের। গায়ের ওড়নাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে ইতস্ততায় বলল, উনি কোথায় ভাইয়া? উনি কে জুই? কাকে খুঁজছেন আপনি? হাঁসফাঁস করে আবার আশেপাশে তাকালো জুই। রাস্তার এপাশ ওপাশ কাউকে দেখতে না পেয়ে জড়তায় মিয়ে পড়ল। আসলে জুইয়ের ভয় আর জড়তা বলছে সে এই মুহূর্তে আয়নকে এখানে আশা করেনি, অথচ আয়ন নিজে ফোন করে জুইকে নিচে আসতে বলেছিল। সেটা জুই মেনেই নিচে আয়নের সঙ্গে দেখা করতে আসলো। তাহলে এখন ভয় পাচ্ছে কেন আয়নকে? আয়ন তীক্ষ্ণ গলায় বলল, আসলে কি জুই, আপনি কি রাদীপকে খুঁজছেন? আয়নকে পুলিশের মতন জেরা করতে দেখে এবার সত্যি সত্যি ভয়ে আড়ষ্ট হলো জুই। গলা শুকিয়ে আসতেই জুই মাথা নাড়িয়ে আয়নের কথায় সম্মতি দিয়ে বলল, হুম। কেন? আপনার ভাই আমাকে বলেছিল এখানে আসতে। জুইয়ের কথায় অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকালো আয়ন। আয়নের হঠাৎ দৃষ্টি বদলে জুই অস্বস্তিতে পড়ে গেল। আয়ন জুইয়ের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, আপনার রাদীপের সঙ্গেও কথা হয় জুই? আয়নের অবিশ্বাসের কথাটা জুইয়ের কেমন যেন লাগলো। রাদীপের সঙ্গেও কথা হয় মানে কি? জুই তো প্রথম থেকেই রাদীপের সঙ্গে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না, তাহলে এই লোক জুইকে এমন করে বলছে কেন? তাছাড়া জুইয়ের কথায় এই লোক এত চমকাচ্ছে বা কেন? জুইয়ের জানা মতে রাদীপ আর জুইয়ের সম্পর্কের কথাটা আয়নের জানার কথা। যেহেতু রাদীপ আয়নের সামনেই জুইকে এত রাতে দেখা করতে বলেছে, তার মানে আয়নের জানার কথা ওদের সম্পর্কের কথাটা। জুই আয়নের কথাটা না বুঝেই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি হয়। জুইয়ের সম্মতিতে আয়নের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় শক হলো। অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কতজনের সঙ্গে কথা বলেন জুই? আয়নের কথাটা পছন্দ হলো না জুইয়ের, খানিকটা অসন্তুষ্টি গলায় বলল, আমি বাজে মেয়ে নই ভাইয়া, প্লিজ আমাকে ওভাবে ভাববেন না। আপনাকে কিভাবে ভাববো জুই, বোঝান আমাকে। আমি না হয় সেভাবেই চিন্তা করি আপনাকে নিয়ে। আপনি আমার বিশ্বাস ভেঙে দিচ্ছেন জুই। রাদীপের সঙ্গে আপনার সম্পর্ক কি? আয়নের হঠাৎ রেগে গিয়ে পরপর প্রশ্ন করার ধরনটা পছন্দ হয়নি জুইয়ের। আশেপাশে রাদীপকে কোথাও দেখতে না পেয়ে জুই চলে যেতে চেয়ে খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, আমি গেলাম ভাইয়া, আপনার ভাই আসলে বলবেন আমি চলে গেছি। কথাটা বলে জুই পিছন মুড়তে নিলে তক্ষুনি কানে আসলো আয়নের শক্ত গলার ধমক, আপনি কোথাও যাবেন না জুই, আমার কথা শেষ হয়নি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না জুই, তাহলে বিপদে কিন্তু আপনিই পড়বেন। আয়নের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝলো না জুই। এই মুহূর্তে আয়নের সামনে দাঁড়িয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না বলে আয়নকে উপেক্ষা করে জুই আবারও চলে যেতে নিতেই তৎক্ষণাৎ আয়ন তেড়ে এসে জুইয়ের বাহু চেপে নিজের কাছে টানল। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে চোয়াল শক্ত করে আয়ন বলল, আমাকে ঠকাবেন না জুই, আমি কিন্তু সহ্য করব না এসব। আয়নের হঠাৎ বাহু টেনে ধরায় জুই তাল সামলাতে না পেরে আয়নের বুকে এলিয়ে পড়ল খই হারিয়ে। আয়নের হঠাৎ কাণ্ডে ভয় পেল জুই, সেই সাথে প্রচণ্ড রাগে শরীরও কাঁপছে। ছিটকে আসার মতো জুই আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে ব্যর্থ হয় সে। আয়নের শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থেকে জুই নিজের বাহু ছাড়াতে ছটফট করে শক্ত গলায় বলল, ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। এসব কোন ধরনের অভদ্রতা? একটা মেয়েকে কেন এভাবে হেনস্থা করছেন? ছাড়ুন বলছি। ভদ্রলোকের ভদ্রতা ছুটে গেলে তারা সাংঘাতিক রকমের অভদ্র হয় জুই। আপনি আমাকে অভদ্র হতে বাধ্য করছেন।
আপনি কেন রাদীপের সঙ্গে কথা বলেন? ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। আমারও লাগছে জুই, খুব লাগছে। আপনার থেকে হাজার গুণ বেশি লাগছে আমার। পার্থক্য শুধু আপনার ব্যথাটা দৃশ্যমান আর আমারটা অদৃশ্য। আপনি আমাকে বোঝান জুই, কেন রাদীপের সঙ্গে কথা বলেন? কি সম্পর্ক আপনার ওর সাথে? রাদীপের যে গার্লফ্রেন্ড আছে সেটা জেনেও কথা বলেন আপনি? জুই নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, ওনার গার্লফ্রেন্ড আমি। এবার ছাড়ুন। স্তব্ধতার ন্যায় আয়ন শক্ট হয়ে জুইয়ের মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মন ভাঙনে আয়নের হাতটা কেঁপে উঠতেই জুই নিজের বাহু ছাড়িয়ে নিল আয়নের হাত থেকে। আয়ন স্তব্ধ হয়ে জুইকে শুধিয়ে বলল, আপনারা রিলেশনে আছেন কবে থেকে জুই? কত বছর ধরে? বছর নয়, 3 মাস ধরে কথা হয় আমার ওনার সাথে। জুইয়ের কথায় আয়ন আরও চমকে উঠল। একটার পর একটা বজ্রপাত যেন আজ আয়নের মাথায় পড়ছে। 3 মাস ধরে যদি জুই রাদীপের সঙ্গে কথা বলে, তাহলে আয়নের সঙ্গে জুইয়ের এতদিন ধরে কি চলে? আয়নও তো জুইয়ের সঙ্গে 3 মাস ধরে কথা বলছি। জুই কি তাহলে প্লে গার্লের মতো রাদীপ আয়নের সঙ্গে কথা বলল এতদিন? আয়ন কি খুব ঠকে গেল জুইয়ের থেকে? ভালোবাসা এত ছলনা করলো জুই আয়নের সাথে? কই, কখনো তো আয়নের মনে হয়নি জুই আয়নকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে। মাঝে মধ্যে জুইয়ের ফোন 2-1 বার ওয়েটিং পেলে আয়ন বুঝতো হয়তো হৃদের সঙ্গে মায়া কথা বলছে। কিন্তু এখন শুনছে অন্য কথা। জুই নাকি এতদিন রাদীপের সঙ্গে কথা বলতো। যদি জুই তাদের দুজনের সঙ্গে কথা বলে থাকে, তাহলে এই মুহূর্তে আয়নকে কেন শুধু একা অস্বীকার করছে? রাদীপই সব, আয়ন কিছু না? আয়নের সাথে কথা বলার এত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সব ভুলে গেল? কিছু মনে নেই? জুই তো আয়নের সাথেও কথা বলতো। তাহলে আমার সাথে আপনার কি ছিল জুই? আমাকে কেন আগ্রহ দেখিয়ে মায়া বাড়িয়ে এভাবে ঠকালেন? জুই খানিকটা বিরক্ত হলো আয়নের কথায়। আয়নকে ব্যক্তিত্ববান পুরুষ মনে করেছিল জুই, কিন্তু এই মুহূর্তে আয়নের পাগলামিতে জুইয়ের আয়নকে অসভ্য ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। তাছাড়া এখানে আসার পর থেকে আয়ন জুইয়ের ওপর একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। জুই কখন আয়নের সঙ্গে কথা বলেছিল? শুরু থেকে জুই শুধু রাদীপের সঙ্গে কথা বলতো। তাহলে এই লোক আসলো কোথায় থেকে? রাগান্বিত গলায় জুই পড়ল, আমাকে মিথ্যা অপবাদ দিবেন না ভাইয়া। আমি আপনাকে ঠকালাম কখন? আপনার সঙ্গে আমার কখনো কিছু ছিল না। জুইয়ের পুনরায় আয়নকে অস্বীকার করাতে এবার আয়ন ভয়ঙ্কর রেগে গেল। তৎক্ষণাৎ পুনরায় জুইয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপালো। মানুষ বলে না, শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে ভয়ঙ্কর হয়, আয়নের ক্ষেত্রেও তাই হলো। পরপর জুইয়ের অস্বীকারে আয়ন মেজাজ হারালো। ভয়ঙ্কর রেগে হুঙ্কারে বলল, এত মিথ্যা কিভাবে বলেন জুই? আমাকে সামনে রেখে কিভাবে অস্বীকার করে যান? রাদীপ এত প্রিয় আপনার? কি জানেন রাদীপের সম্পর্কে? রাদীপের বিয়ে পর্যন্ত ঠিক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। রীতের বিয়েটা হলেই রাদীপের বউ ঘরে তুলবে বড়রা। রাদীপের 3 বছরের রিলেশনে আপনি ঢুকেছেন 3 মাসের ছলনা হয়ে। আয়নের কোনো কথা জুই বিশ্বাস করল না। তার কারণ ওদের ফোন আলাপে রাদীপ বলেছিল জুই ছাড়া রাদীপ দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশনে নেই। এখন জুই রাদীপের কথা বিশ্বাস না করে এই অসভ্য লোকটার কথা কেন বিশ্বাস করবে? জুই ছটফট করে আয়নকে নিজের থেকে দূরে সরাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি একটা মিথ্যাবাদী লোক। উনি আমাকে বলেছেন আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সঙ্গে উনি কথা বলে না। নারী বড়ই ছলনাময়ী জুই। আপনাকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না, অথচ রাদীপের 1000টা মিথ্যা আপনার বিশ্বাস হয়। আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিককে। চেক করে দেখুন রাদীপ এখনও হয়তো ওর হবু বউয়ের সাথে কথা বলছে ফোনে। মোটেও না, উনি এখন আমাকে কল করে নিচে ডাকলো দেখা করতে। আপনি মিথ্যা বলছেন। আয়ন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে রাগাবেন না জুই। এমনিতেই মাথা ধপধপ করছে আপনার বেইমানিতে। আপনাকে এখানে আমি ডেকেছি। রাদীপ উপরে নিজের রুমে আছে। ফোন করুন ওকে। ওয়েট, আপনার হয়ে আমিই করছি। বলে আয়ন জুইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেটে থেকে বের করে রাদীপকে কল লাগালো স্পিকারে রেখে। সত্যি সত্যি রাদীপের কলটা ওয়েটিং দেখালো। জুই আয়নের ফোনের স্ক্রিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে। জুই ভাবল হয়তো এটা রাদীপের 3য় নাম্বার হবে। আর নয়তো জুইয়ের কাছে রাদীপের আরও 2টো নাম্বার আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে, যদিও নাম্বারগুলো জুইয়ের মুখস্থ করা আছে। আয়ন রাদীপের ওয়েটিং নাম্বারটা দেখালো জুইকে। জুইয়ের বুকটা হঠাৎই ধুক করে উঠল অজানা ভয়ে।
মনে মনে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করলো যেন আয়নের কথাগুলো মিথ্যা হয়। রাদীপ যেন জুইকে ছাড়া অন্য কোনো নারীতে জড়িত না থাকে। এর মধ্যে রাদীপ আয়নের কলটা রিসিভ করে উচ্ছ্বাসিত গলায় বলল, হ্যাঁ আয়ন ভাই বলো। রাগী আয়ন কথা পেঁচালো না রাদীপের সঙ্গে। এমনি আয়নের রাগে শরীর কাঁপছে। সে জানে রাদীপ কার সাথে কথা বলছিল। তারপর জুইকে শোনানোর জন্য আয়ন রাদীপকে প্রশ্ন করার মতন করে বলল, এত রাতে তোর ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিস? রাহার সাথে ভাই। কেন, কি হয়েছে? কিছু বলবে? রাহার সাথে তোর কয় বছরের রিলেশনশিপ জানি রাদীপ? 3 বছরের ভাই। তুমি তো জানোই, তাহলে আবার প্রশ্ন করছো কেন? আয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদীপকে জুইয়ের ব্যাপারে জানতে চেয়ে বলল, তাহলে জুইয়ের সাথে কি চলে তোর? ওর সঙ্গে কেন কথা বলিস? কয়টা লাগে তোর? বেয়াদব হয়েছিস? কি বলছো ভাই? আমি আবার কার সাথে কথা বলবো? জুইকে আবার? আমি রাহাকে ছাড়া আর কারোর সাথে কথা বলি না। রাদীপের কথায় আয়ন অতি রাগে দাঁত পিষল। একদিকে জুই আয়নকে অস্বীকার করছে আর অন্যদিকে রাদীপ জুইকে অস্বীকার করছে। দুটোই মিথ্যাবাদী। আয়ন দাঁতে দাঁত চেপে বলল, রাদীপ মিথ্যা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাহার সাথে থাকা অবস্থায় জুইয়ের সাথে কেন রিলেশনে গেলি তুই? সব কিছু তোদের কাছে ফান মনে হয়? মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে? শেষের কথাগুলো আয়ন জুইকেও খোঁচা মেরে বলল। আয়নের কথায় হতবুদ্ধি হলো রাদীপ। প্রথমত জুইকে, তাকেই চিনতে পারছে না রাদীপ, অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে ওর ওপর। রাহা ছাড়া রাদীপ সত্যি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না? তাহলে এই জুই নামের কার কথা বলছে আয়ন? রাদীপ উত্তেজিত গলায় আয়নকে বোঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি আয়ন ভাই, বিশ্বাস করো আমার জুই নামে কারোর সাথে কোনো রিলেশন নাই। তাছাড়া জুই কে আমি তো সেটাই চিনতে পারছি না। তুমি বলো ভাই, জুই কে? আগে আমাকে জুইকে চেনাও, তারপর বলছি আসলে কিছু হয়েছে কিনা। রাগে আয়ন আর কিছু বলতে যাবে তার আগে পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে জুই কটাক্ষ করে বলে, এত মিথ্যা কত সাজাবেন আপনি? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? ওটা রাদীপের কণ্ঠ ছিল না। আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি। আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেমন। আয়ন রাগে জুইকে কিছু বলবে তার আগে জুই আয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আর কিছু করতে হবে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলেই জুই নিজের ফোনে রাদীপ নামে সেভ করা নাম্বারে কল মেলাতেই মুহূর্তে আয়নের হাতের ফোনটা বেজে উঠল। আয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল, আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? কল কেটে যেতেই জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্ত নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে দিতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাব আমি? আজব, আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও আয়নের ফোনে রিং হতেই আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে বলল, এই দেখুন আপনি কাকে ফোন দিচ্ছেন জুই? নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না? আমার সাথে গুলিয়ে ফেলছেন কেন? জুই আয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে উঠে আয়নের ফোনে নিজের নাম্বারটা জুই নামে সেভ দেখে। চমকে ওঠার মতন জুই কাঁপা কাঁপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি দুটো ফোন ধরতে দেখল রাদীপের নামের কলটি সরাসরি আয়নের ফোনে যাচ্ছে। মুহূর্তে জুইয়ের মাথা টনটন করে উঠল ব্যথায়। সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাসে। টলমল হাতে নিজের ফোনের কলটি কেটে দিতেই আয়নের ফোনের কলটিও কেটে গেল মুহূর্তে। অবিশ্বাসের মতন জুই পুনরায় একইভাবে কল মিলালো রাদীপের নাম্বারে। আবারও সেই কলের রিং বাজলো আয়নের ফোনে। জুয়ের মতো করে আয়ন দেখল জুয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদীপ লাভ দিয়ে সেভ করা। ভেতরকার অস্থিরতায় মুহূর্তে কপালের কার্নিশ বেয়ে ঘাম ঝরল জুয়ের। অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুই, রাদীপের ফোন আপনার কাছে কেন? আয়ন নিজের ফোন জুয়ের থেকে কেড়ে নিতে নিতে বলল, আমার মতন করে আমার ফোনটাকেও মিথ্যা বানিয়ে দিবেন জুই? এটা আমার ফোন, রাদীপের নয়। নাম্বারটা কার? ওটাও আমার। কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারে কথা বলেছিলাম, তাহলে ওটা কে ছিল? ওটাও আমি ছিলাম। নাম্বার যেহেতু আমার, কথাও আমি বলেছিলাম। কিন্তু আপনি তো এতক্ষণ যাবৎ আমার সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন। সেজন্য রাদীপও আপনাকে অস্বীকার করল। মন ভাঙনে জুইয়ের আয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই আয়নকে শোধাতে চেয়ে বলল, আপনি মিথ্যে বলছেন। এটা আপনার নাম্বার কিভাবে হয়? এটা তো আপনার ভাই রাদীপের নাম্বার হওয়ার কথা। এখন কি আমার মতো করে আমার নাম্বারটাও অস্বীকার করতে চাচ্ছেন জুই?
তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ। আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলছিলাম? আমি তো সেটাই বলছি, কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন জুই। জুয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতন নেতিয়ে পড়ল। কোনো রকম গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই। আপনি আমার কলটা একটু রিসিভ করুন। আয়ন বিরক্ত চোখে জুইকে দেখল। এর মধ্যে জুই কল দিল আয়নকে। আয়ন জুয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল, বলুন জুই। জুই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলাতে আয়নের কণ্ঠ সরাসরি জুইয়ের কানে বাড়ি খাচ্ছিল বলে জুই আয়নকে দূরে যেতে চেয়ে বলল, আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। আয়ন সত্যি সত্যি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো। মূলত আয়নের মাথায় আসছে না জুই এমন কেন করছে। এতদিন পরে এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুই আয়নের? আপনি নতুন করে আবার কি শুনতে চান জুই? আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতন জুই স্তব্ধ হলো। বুক কাঁপল। চোখের পাতাও ভিজে উঠল মুহূর্তে। জুই ঠোঁট কামড়িয়ে কান্না আটকে বলল, তার মানে আমি রাদীপ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডাক্তার সাহেব? আপনি ছিলেন রাদীপের নাম্বারের পেছনে ব্যক্তিটা? এটা আমাকে আগে কেন বলেননি আপনি? আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডাক্তার সাহেব। আমি নয়, আপনি আমাকে ঠকিয়েছেন। আমার আপনাকে ঘৃণা করা উচিত। জুয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুয়ের দিকে ঘুরে তাকালো আয়ন। এবার তার মাথায়ও বাজ পড়ল মনে হয়। একে একে জুয়ের সকল ভুল ভেঙে গেল, কিন্তু নতুন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো আবার। আয়ন জুয়ের কথায় বুঝতে পারল জুই এতদিন আয়নকে রাদীপ মনে করে কথা বলে এসেছিল। অথচ ফোনের পিছনে যে রাদীপ নয় আয়ন ছিল সেটা আয়ন কখনো জুইকে বলেনি। আর না জুই কখনো আয়নকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে। যদি জুই সত্যিটা জানতে চেয়ে আয়নকে প্রশ্ন করত, তাহলে অবশ্যই আয়ন সত্যিটাই বলতো জুইকে। এত ভুল বোঝাবুঝি কিভাবে মেটাবে দুজন? রাতের 4টা পেরিয়ে পৃথিবীতে ভোর নামল। উজ্জ্বল আলোয় স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগেই। এই ধরনীতে কাঠখড় গরমের আভাস, শরীর জ্বালার মতন উত্তাপ সূর্যের আলো। তবে সকালের পরিবেশটা নরমই হয়, শীতল আর ঠান্ডাময় হয়। এমন একটা সকালে ঘুম ভাঙল মায়ার। সকাল তখন 5টা 7-এর ঘরে। খুব সকালে মায়ার ঘুম ভাঙার অভ্যাস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম গেল ওর। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইতে নিজেকে বন্দি মনে হলো কোথাও। নড়তে চেয়ে নড়তে পারল না সে। মায়া কোথায় আছে সেটা বুঝতে না পেরে আবারও নড়েচড়ে উঠতে চাইলে মায়ের মুখ ঠেকল কারো গলদেশে। মায়া নিজের নাক ঘষল সেখানটায়। নাকে খোঁচা খোঁচা শুয়ের মতো কিছু বিঁধতে শরীর শিরশির করল মিষ্টি ব্যথায়। নাক মুখ কুঁচকে ঘুমের মধ্যে মায়া নিজের একটা হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝল সে হাতও উপরে তুলতে পারছে না। মোট কথা শরীর নাড়াতে পারছে না। মায়া অনুভব করল ওর শরীর শক্ত কিছুর সাথে সাপের মতন পেঁচিয়ে আছে। মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখতে চাইল মায়া কোথায় আছে। হাতড়ানো অবস্থায় মায়া বুঝতে পারল সে কাত হয়ে শুয়ে আছে। তার ডান হাতটা নিচে আর বাম হাতটা ওপরে। বন্দি মায়ার বাম হাতটা রাখলো কিছু একটার ওপরে। যেটা মায়ার শরীরকে পেঁচিয়ে আছে সেটার কোনো এক জায়গায় হবে মায়ের হাতটা। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারল সে বেশ শক্ত আর উষ্ণ আরামের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মায়া আবারও হাতড়ালো। হাতড়াতে হাতড়াতে মায়ের হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারল সে কারোর শরীর হাতড়াচ্ছে, কিন্তু কার? মায়া কি কোনো পুরুষের সাথে শুয়ে আছে? সর্বনাশ! মায়া চমকে ওঠার মতন তড়াক করে চোখ মেলে তাকালো। চোখে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখতে পেল না। কারো গায়ের কড়া পারফিউমের ঘ্রাণে মায়া বুঝতে পারল সে হৃদের 2 বাহুতে আটকে। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই মায়া। মায়া স্বস্তির হতে গিয়ে হতে পারল না মায়াকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে। মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়ার যতটুকু মনে আছে লাস্ট টাইম মায়া হৃদের সঙ্গেই ছিল, ওই রকম একটা আপত্তিকর পরিস্থিতিতে। তারপর আর কিছুই মনে নেই। খুব সম্ভব মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর তাহলে কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ! বাড়ির লোক দেখেছে সেটা? মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্যই এতক্ষণ খোঁজাখুঁজি হয়ে গেছে বাড়িতে। মুক্তা, জুই নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। সবচেয়ে বড় কথা, মায়ের নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে তার বাড়িতেও চলে গেছে। মায়া নিজের ভাবনায় ভীত হলো।
হৃদের থেকে ছাড়া পেতে চেয়ে বুঝলো ওরা দুজনেই কাত হয়ে শুয়ে আছে। হৃদ দু হাতে মায়ের পিঠ জড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে, যার জন্য মায়ার মুখ হৃদের গলদেশে ঠেকিয়ে। আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাতড়াচ্ছিল নিজের অবস্থান বুঝতে। মায়া হৃদের শক্ত হাতে বেরিয়ে পড়ে লজ্জায় ছিটিয়ে গেল। সেই সাথে শরীর টনটন করে উঠল ব্যথায়। মায়ার পা দুটো সে কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য। মায়া পা নাড়াতে চেয়ে আবারও চমকে উঠল, কারণ হৃদ মায়ের উরু বরাবর তার এক পা তুলে দিয়ে মায়াকে কোলবালিশের মতন দু হাতে জাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে। এবার ভীষণ লজ্জা পেল মায়া, বুকটা টিপটিপ করলো অস্থিরতায়। ও কি সারা রাত এভাবেই ঘুমিয়েছিল লোকটার সাথে? ইস, কি লজ্জা! এত লজ্জায় মায়া নিশ্চয়ই ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের থেকে ছাড়া পেতে চেয়ে আস্তে করে হৃদের হাতগুলো নিজের উপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজের উরু থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপি চুপি খাট থেকে নামলো। গায়ের ওড়নাটার খোঁজ করতে দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে। মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল? ইস! মায়া আবারও লজ্জায় আছড়ে পড়ে দ্রুত ফ্লোর থেকে নিজের ওড়না গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। হৃদ এখনো মায়ার দিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। যেভাবে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেভাবেই আছে, শুধু হৃদের বুকে মায়া নেই। মায়া চোরের মতন কর্নার টেবিল হতে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দে খালি পা টিপে রুম থেকে বের হতে বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাঁচা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগেই মায়া পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়া বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মধ্যে নাকে বাজল কড়া পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা মায়া চিনে, হৃদের শরীরের ঘ্রাণ। যতবার হৃদ মায়ার সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুগন্ধিটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস টানতেই বুঝতে পারল হৃদের শরীরের ঘ্রাণ মায়ের শরীরে মোমো করছে। মায়া চমকে উঠল, বারবার নাক বাজিয়ে নিজের শরীর শুকল। বাপরে, মায়ের পুরো শরীরে শুধু হৃদ গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কারো সামনে যায় তাহলে নিশ্চিত ও ধরা পড়ে যাবে। সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে রাতে ছিল। কি সাংঘাতিক ব্যাপার! লোকটার শরীরে ঘ্রাণটা কেমন মায়াকে টানছে। মায়া ভীতু চোখে আশেপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকল। এটা ফাহাদদের বাড়ি নয়, সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়ার জানা মতে এটা খানবাড়িও নয়, কারণ মায়া খানবাড়িতেও গিয়েছিল 2 বার। ওর চেনা আছে খানবাড়ি। তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তাভাবনার মাঝে মায়া ভয় পেল না, বরং নির্ভয়ে থাকলো হৃদ পাশে আছে বলে। তবে কৌতূহল হয়ে চারপাশটা দেখতে দেখতে সামনে এগোলো। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচের ড্রয়িং রুম অবধি গিয়েছে। নিচে গেল না, বরং সেই সিঁড়ির মাথায় বসল। কার না কার বাড়ি। মায়া যদি কৌতূহল নিয়ে নিচ অবধি যায় তাহলে নিশ্চয়ই কারো না কারো সামনে পড়ে যাবে সে। তখন হবে আরেক বিপদ। অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞাসা করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, তখন মায়া কি বলবে? মায়ের কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়া হৃদের ভয়ে রুমেও যেতে পারছে না বলে ও এখানে বসে থাকবে বলে ঠিক করলো। হাতের ফোনটার লক খুলতেই মায়ের মাথায় দুষ্টু বুদ্ধি আটল। মায়ের জামাই তো আর জানে না মায়া যে ওদের সম্পর্কে অবগত, তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থ করলে কেমন হবে? অবশ্যই দারুণ হবে। মায়াকে এই লোক কম নাকে দড়ি দিয়ে ঘুরায়নি। সামনে থেকেও মায়ের কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থা করেছে। এবার মায়ার পালা। মায়াও এই লোকটাকে এবার আচ্ছামতো জব্দ করবে বলে ঠিক করলো। হাতের ফোনটায় হৃদকে কল দিতেই হৃদ সেই কল রিসিভ করলো বেশ কিছুক্ষণ পরে। মায়া হৃদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতো নাক টেনে বলল, হ্যালো। হৃদ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর করল, হুম। হৃদের মাতাল কণ্ঠে মায়ের বুকটা ধুক করে উঠল। বাপরে, এই লোকের সব কিছুই মারাত্মক। মায়া এত ঘায়েল হতে হতে না জানি আবার হার্টের সমস্যা হয়ে যায় ওর। হৃদের কণ্ঠে মায়া এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কান্নার মতো করে বলল, হ্যালো, শুনছেন? আমি না আপনাকে ঠকাইছি। আমার বড় আপুর ভাসুর হৃদ খান আমার সাথে রাতে ঘুমাইছে। এখন আমি আর আপনার বউ না। মায়ের কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল। ফোনটা কানে নিয়েই মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে।
সে একাই বিছানায় শুয়ে। মায়াকে নিজের পাশে বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখেই পালিয়েছে। হয়তো আশেপাশে কোথাও থেকে হৃদকে কল করে তার নামে বিচার দিচ্ছে। হৃদও দমে যাওয়ার পাবলিক না। বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানো, তাই হৃদ কাত হওয়া থেকে সেইভাবে উপর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল, সমস্যা নাই বউ, হৃদ খান আমার বউয়ের সাথে ঘুমাইছে, আমিও ওর বউয়ের সাথে ঘুমাবো, তাহলেই হিসাব বরাবর হবে। আমার বউয়ের সাথে ঘুমানোর শোধ আমি ওর বউয়ের সাথে ঘুমিয়ে তুলব। হৃদের কথায় মায়া চট করে কল কেটে থম্মত খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে যেন ও নিজেই জব্দ হয়ে গেল যেন। এই ধূর্ত লোককে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না। মায়া একটা কথা বললে এই লোক মায়াকেই কেমন ওর নিজের কথায় ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল। হৃদ খান আর ফোনের ওপাশের ব্যক্তিটার বউ তো মায়া নিজেই। দুটো মানুষই তো এক। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে ঘুমিয়ে শোধ তুলতে চায়, তাহলে সে মায়ের সাথে আবার ঘুমাবে। ঘুরিয়ে ফিরিয়ে মায়াকে মায়ের কথাই ফাঁসিয়ে দিল। মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করলো। সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনোভাবে নিজের স্বামীকেও কথার জালে ফাঁসাতে পারত। মায়ার যা বুদ্ধি, সে তো ইহজীবনে এই লোকের সাথে কথায় পেরে উঠবে না, আর না এই লোককে কখনো জব্দ করতে পারবে। আহা, মায়ের আরও একটা নতুন আফসোস যোগ হলো নিজের স্বামী চতুর বলে।